প্রিয় দর্শক, শুরু করছি এটিএন বাংলা টকশো মুক্তমত। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা আমাদের আলোচনায় আজকে যে দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে পেয়েছি তারা দুজনই সিনিয়র সাংবাদিক। আমার ডানে রয়েছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী, তিনি রয়েছেন আমাদের সাথে, এবং আরেকজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজাও আমাদের স্টুডিওতে এই সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছে। প্রিয় অতিথি, প্রথম আলোচনাটা যেটা নিয়ে করতেছি সেটা আসলে আবার ঘুরে ফিরে সেই করোনা প্রসঙ্গ, এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন থেকেই করোনার কিন্তু যে মৃত্যুর যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে কিন্তু আবারও বেড়ে চলেছে, এবং সীমান্ত এলাকাগুলোতে এই করোনার যে প্রাদুর্ভাব সেটি বেড়েই চলছে। ডেল্টা ভেরিয়েন্ট বা ভারত ভেরিয়েন্ট যেটাই বলা হোক না কেন, সেই ভেরিয়েন্টে আতঙ্কগ্রস্ত হচ্ছে বিশেষ করে আমাদের যে বলছিলাম যেগুলি আমাদের সীমান্ত এলাকা, সে এলাকা, এবং সেই করোনার যে প্রভাব, সেই প্রভাব নিয়ে কথা বলবার জন্য আমি প্রথমেই ইশতিয়াক রেজা আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু সচেতনতা কী অবস্থা রয়েছে, তবে ঢাকা শহর বা এইখানে কিন্তু করোনার প্রভাবটা কিছুটা কম, সীমান্ত এলাকায় করোনার প্রভাবটা বাড়ছে। তো এই যে বাড়ার মধ্যে আমরা কি এটাকে তৃতীয় ঢেউ ধরবো নাকি দ্বিতীয় ঢেউর মধ্যেই আছে, সেটি কিন্তু কোনোভাবেই সেটি আমরা বলতে পারছি না। তো সার্বিক অবস্থাকে করোনাকে আপনি কীভাবে দেখছেন এখন? ধন্যবাদ আপনাকে। দেখেন, সার্বিক অবস্থা যদি বলি, আমি বলবো যে একটা আতঙ্কজনক পরিস্থিতি এর মধ্যে চলছি, এবং যে দিনটা চলে গেল সেখানে আমরা 24 ঘন্টার যে একটা হিসাব পেলাম, সেখানে 82 জনের মৃত্যু হয়েছে। সংখ্যার হিসাবে আপনি 82 বলতে পারবেন বা 42 বলতে পারবেন, কিন্তু বাংলাদেশে কিন্তু করোনা সংক্রমণের পর যেটা 8ই মার্চ 2020, তারপর থেকে একটা দিনও ছিল না শূন্য মৃত্যু অথবা শূন্য সংক্রমণ, অথচ পৃথিবীর বহু দেশ কিন্তু এই সময়ের মধ্যে সেটা অর্জন করেছে। আমাদের শুরু থেকে যেটা আমি বলবো যে কৌশলের দিক থেকে আমরা জনগণকে, এত বড় একটা জনস্বাস্থ্য সমস্যা কিন্তু জনগণকে কোনোভাবে সম্পৃক্ত করতে পারিনি। এখন আপনি হয়তো অনেক ক্ষেত্রে মানুষকে বলতে পারবেন যে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, কিন্তু মানুষ কেন মানছে না সে উত্তরটা কারো জানা নেই, কিংবা মানুষকে কেন মানানো যাচ্ছে না সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সবচেয়ে বড় কথা যে আপনি এই মুহূর্তে সারা পৃথিবীতে যেই ভাবনাটার মধ্যে আছে যে কোয়ারেন্টাইন বা আইসোলেশনের যে বিধিমালা আছে, সেটা কোনোটাই আমরা ফলো করিনি। আমরা কখনো 14 দিনের একটা কমপ্লিট লকডাউন করিনি। আমরা কখনো আইসোলেশন, কন্ট্রাক্ট ট্রেসিং যেগুলোকে বলে, সেগুলো আমরা করিনি। ফলে আমাদের মধ্যে আমরা পুরো চেষ্টাটাই করেছি প্রশাসনিক এবং পুলিশি পদক্ষেপের মাধ্যমে করোনাকে দমন করা। কিন্তু করোনা তো দমন করার বিষয় নয়, এটা তো বিরোধী দল নয়, আসলে এটা তো আসলে একটা ভাইরাস, এবং সে সমস্ত বল প্রয়োগের বাইরে গিয়ে আপনাকে কিন্তু মানে দুর্বল করে দিতে পারে। সেটার জন্য যে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য প্রোটোকল, সেগুলোর বাইরে আমরা ছিলাম। দেখেন, প্রায় 1.5 বছর আগে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে দেশের সমস্ত সরকারি হাসপাতালে আইসিইউ থাকবে, সমস্ত হাসপাতালে করোনা জন্য মানে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই থাকবে। সেটা কিন্তু হয়নি। তার অর্থ হলো এখনও 38টা জেলায় কোনো আরটিপিসিআর মেশিন নেই, 31টা জেলার মধ্যে বাকি, তার মধ্যে 15টি জেলায় কোনো অক্সিজেন সাপ্লাই নেই। এগুলো সবই কিন্তু বলে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে একটা বড় দুর্বলতা ছিল। সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার কাছে মনে হয়েছে, মাত্র 2 দিন আগে আমরা জানলাম যে এতদিন পরে আসে সরকার একটা জনসম্পৃক্ত কৌশলপত্র প্রণয়ন করেছে। এটা তো শুরু থেকে এটা হওয়ার প্রয়োজন ছিল। মানে আপনাকে যদি মানুষকে সম্পৃক্ত না করতে পারেন, তাহলে স্বাস্থ্য বিষয়ে একটা সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন না। এই দুর্বলতাগুলো সাথে নিয়েই আমরা আসছিলাম। একটা খুবই সুস্থির জায়গায় আমরা ছিলাম যে আমাদের মৃত্যু কম এবং আমাদের সংক্রমণের হার কম, কিন্তু একই সাথে আমাদের টেস্টের হারও কম। কিন্তু আমরা সেইভাবে আমরা কিন্তু রোবাস্ট কোনো টেস্ট করি। আমেরিকাতে প্রতিদিন 1 বিলিয়ন টেস্ট হয়। খুবই করোনার বিপজ্জনক পরিস্থিতিতে লন্ডনে, মানে ইউকেতে প্রতিদিন 500,000 অর্থাৎ 5 লক্ষ লোকের টেস্ট হয়েছে। আমরা কিন্তু 10 থেকে 18 হাজারের মধ্যেই বিচরণ করেছি। সুতরাং টেস্টের বিবেচনায় আমাদের এখানে সংক্রমণের হার কম ছিল। সব কিছু মিলে আমি বলবো যে আমরা করোনাকে যেভাবে দেখতে চেয়েছিলাম সেভাবে দেখতে পারি। যখন এইবার অর্থমন্ত্রী আমাদের বাজেটটা প্লেস করলেন, তিনি 10,000 কোটি টাকার স্পেশাল বাজেট রাখলেন, আর স্বাস্থ্য খাতে যে বরাদ্দের কথা সেগুলো তো চিরাচরিত, যেটা আমরা দেখলাম জিডিপির মাত্র 1% কভার করে, মানে 0.83%।
কিন্তু আপনি যদি আগামী বাজেটটা চিন্তা করেন যে 1 বছর পরে আমি একটা করোনা মুক্ত পরিবেশে বাজেট দিতে চাই, তাহলে প্রতি মাসে 1 কোটি লোককে আপনার টিকা দিতে হবে। আমরা কি সে পর্যায়ে আছি? প্রতি মাসে 1 কোটি লোককে টিকা হ্যাঁ, 80% মানুষকে হার্ড ইমিউনিটি আন্ডারে আনতে গেলে প্রতি মাসে আপনাকে 1 কোটি লোককে ভ্যাকসিন দিতে হবে। আমরা কি সেই পর্যায়ে আছি? না, কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে 80% মানুষকে, আবার অন্যদিকে বলেছেন যে প্রতি মাসে 25 লক্ষ করে টিকা দেবে, তাহলে 3 কোটি হয়। এটা যদি 25 লক্ষ দেন তাহলে আপনার 8 বছর লাগবে। 8 বছর পরে সেই হিসেবে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে জীবন ও জীবিকার বাজেট, তো জীবন বাঁচিয়ে ভ্যাকসিনেশন না করে সেই জীবিকার বাজেট, জীবন যদি না বাঁচে তাহলে জীবিকা বাঁচবে না। আপনাকে ভেরি সিম্পল, আপনি 2টা বাজেট দিয়েছেন করোনার মধ্যে, তৃতীয় বাজেট কি আপনি করোনার মধ্যেই দিবেন? আপনার চয়েস, আপনি কি চয়েস নিতে চান। 1 বছর পরে আপনি যখন বাজেট দিবেন, আপনাকে 80% মানুষকে টিকার আওতায় আনতে হবে। আমি এই মুহূর্তে ডেফিসিট ফাইন্যান্সিং, এই মুহূর্তে বাজেটের রাজস্ব ঘাটতি, এই মুহূর্তে উন্নয়ন প্রকল্পের দুর্বলতা, এই মুহূর্তে আমি জিডিপির প্রবৃদ্ধির নেতিবাচক দিক, এগুলো কোনো আলোচনা করতে চাই না। আমি শুধু একটা দিক জানতে চাই, সরকার কি আগামী বাজেটের আগ পর্যন্ত জুন মাসের মধ্যে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে পারবে? যেটা জো বাইডেন করেছে, তিনি প্রথম টার্গেট করেছেন প্রতি মাসে 4 কোটি মানুষকে টিকা দিবেন, সেটা তিনি করেছেন। এখন তিনি টার্গেট করেছেন 2 কোটি মানুষকে দিবেন, সেটা তিনি করেছেন। আপনি সেই জায়গায় গেছেন কিনা? জি, নিশ্চয়ই আলোচনায় ফিরবো। আমি একটা ছোট্ট বিষয় তো মাথায় দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু আপনি যেটা বলছিলেন আমাদের প্রায়োরিটি কোথায় দেওয়া দরকার ছিল, সেই প্রায়োরিটি জায়গাটা আসলে স্বাস্থ্য খাতে বা করোনা প্রতিরোধ করবার জন্য, নাকি না হাইটেক পার্ক করবো, ইকোনমিক জোন করব, ব্যবসা বান্ধব আমরা বাজেট করব, এই কোন বিষয়ে প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল সেই বিষয়ে কিন্তু আলোচনা যুক্ত হবে। আমি ডক্টর এজেন্সি থেকে কিন্তু একটা স্পষ্টতা বুঝতেই পারলাম যে সংখ্যা উল্লেখ করে বললো 38টি জেলায় এখনও RT-PCR মেশিনের, যেটি ইস্তেক রেজা ভাই বললেন, এবং একই সাথে হাই ফ্লো অক্সিজেন নাই এখনও হাসপাতালে, 15টি জেলায় হাই ফ্লো অক্সিজেন নাই, এবং সীমান্ত এলাকাগুলোতে কিন্তু খুবই একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে, যেটি ঢাকা শহরে আমরা গত কিছুদিন আগেও দেখেছিলাম। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এবারের যে বাজেট দেওয়া হচ্ছে সেই বাজেটেও কিন্তু গতবারের তুলনায় যদি আমরা জিডিপি বা অন্যান্য বিষয়গুলো হিসাব করি, সেই তুলনায় 2% কম বলা হচ্ছে সেখানে। তো এই বাজেট এবং এই যে করোনার মৃত্যু ঠেকানো, জীবন জীবিকার বাজেটের মধ্যে দিয়ে 80% মানুষকে ভ্যাকসিনেশন করে আমরা এই স্বাস্থ্য খাতের নিশ্চয়তার মাধ্যমে মানুষকে কর্মসংস্থান তৈরি করাটাকে আপনি কীভাবে দেখছেন? প্রথম কথা হলো যে আপনি যতই জীবন জীবিকার বাজেট বলেন, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, তো সেটা হলো প্রথম কথা। এবং বাঁচিয়ে রাখার জন্য সে হিসাবটা ইস্তেক রেজা দিয়েছেন, বাঁচিয়ে রাখার জন্য আপনাকে মাসে 1 কোটি লোককে টিকা দিতে হবে। এবং এটা হওয়া উচিত সবার আগে প্রায়োরিটি, যে আপনি টিকা দিয়ে আগে মানুষ বাঁচাইলে সে তো কর্মীর হাত হবে, তাকে দিয়ে আপনি কাজ করিয়ে নিতে পারবেন। কিন্তু আপনি যদি মানুষকে বাঁচাতে না পারেন তাহলে সে কর্মীর হাত হবে না। এবং একটা পর্যায়ে যখন মানুষ খুব ক্রাইসিসে পড়ে গেল, মনে হলো যে কি হবে, কিন্তু আস্তে আস্তে টিকা কিছু কিছু দেওয়া শুরু হলে এক ধরনের সাহসও কিন্তু মানুষ পেয়েছে, যারা টিকা নিয়েছে, যারা টিকা নিতে চেয়েছে। কিন্তু এখন যখন এই টিকার ক্রাইসিস, অর্থাৎ টিকা ম্যানেজ করতে সরকার অপারগ, না সে ইন্ডিয়ার অ্যাস্ট্রাজেনেকা টিকা সেটা চলে গেছে, চাইনিজ টিকা নিয়েও নানান রকম খেলা এখানে হয়েছে, তারপর রাশিয়ান টিকা, তাদের সঙ্গে কোনো রকম কথাবার্তাই হয়নি, মানে চুক্তি তো অনেক পরের কথা। কিন্তু আপনার তো কোটি কোটি ডোজ টিকা দরকার, 17 কোটি মানুষের 34 কোটি টিকা দরকার। তো সেটা যদি আপনি ব্যবস্থা করতে না পারেন, তাহলে ওই আপনি কি বললেন, জীবন জীবিকার উন্নয়ন, জনস্বাস্থ্য সূচক, তারপরে ডেভেলপমেন্টের সূচক, এই সমস্ত দেখিয়ে তো কোনো লাভ হবে না। আমি যদি বেঁচেই না থাকি, আমার জীবনই যদি সংকটে পড়ে। সরকারের সে বিষয়ে তো প্রচেষ্টা এবং আন্তরিকতা আছে। কোথায় থোক বরাদ্দ রেখেছে 10 কোটি টাকা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রেখেছে। একই সাথে পৃথিবীর কোথায় সেই টিকা পাওয়া যায় সেই অনুসন্ধান চলছে, সেই অনুসন্ধানে আপনি আগে কোথায় ছিলেন যখন প্রথম শুরুতেই যখন এই ঝামেলাটা হলো? টিকাটা তো কোনো এটা হাত দেয় না যে আপনি বাজারে গেলেন, পয়সা আছে বের করে দিলেন, টিকা নিয়ে চলে এলেন। না, এই টিকার পেছনে ডিপ্লোম্যাসি আছে। আপনাকে টিকা দেবে কিনা দেখেন। এই যে চীন ধরা পড়েছে, কি হয়েছে যে শ্রীলঙ্কাকে দিয়েছে 15 টাকায়, ইন্দোনেশিয়াকে দিয়েছে 17 টাকায়,
আপনাকে দিয়েছে 10 টাকা $10 হ্যাঁ। কেন $10 হ্যাঁ কেন? এর একটা ডিপ্লোমেসি আছে এর পিছনে। এর মাধ্যমে এই টিকাটা আপনাকে সরবরাহ করে সে অন্য কিছু পেতে চায়। পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুব ক্লিয়ার বলেছেন যে টিকা যখন একবার দাম ফাঁস হয়ে গেছে, এইবার চীন অন্য কিছু চায়। তখন জিজ্ঞেস করেছে সাংবাদিকরা, সে অন্য কিছু কি? বলে সেটা তো বুঝতে পারছে না, কিন্তু অন্য কিছু চায়। তো আপনি সেই অন্য কিছুটা আপনাকে বুঝতে হবে। সেই বুঝলে সেখানে আপনাকে কিছু না কিছু প্লাস মাইনাস করতে হবে। তো সে অন্য কিছু হতে পারে যে কোয়াডে বাংলাদেশ যাবে না, এই গ্যারান্টি চায়। এটাও তো হতে পারে, আমরা তো জানি না, পররাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করেননি। ফলে আপনাকে টিকা হাতও দেয় না। আমি আবার বলতেছি যে বাজারে গেলাম, পয়সা দিলাম, কিনে নিলাম। কোথাও না, রাশিয়ান টিকা কিনতে গেলেও আপনাকে একই ধরনের প্রবলেম ফেস করতে হবে। ইন্ডিয়া তো আপনাকে ডুবিয়ে দিচ্ছে। তো সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আপনার সব দিকের ব্যাপারে প্রস্তুত থাকা দরকার ছিল। রাশিয়ান টিকা, চাইনিজ টিকা, অ্যাস্ট্রাজেনেকা সব প্রস্তুত ছিল। দেখেন কীরকম বাংলাদেশ টাকা পরিশোধ করে দিয়েছে 500 কোটি টাকা। তারপরে টিকা যাদের বাকি রয়েছে অ্যাস্ট্রাজেনেকা 14 লক্ষ, তখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে ভিক্ষা চেয়েছে যে আপনারা তো উপহারও দেন, দয়া করে এই কটা টিকা আমাদেরকে উপহার দেন। তাও না করেছে যে আমরা কিচ্ছু দিতে পারবো না, একটা টিকাও দিতে পারবো না। তা আপনি তাহলে আপনাকে আগে থেকে ব্যবস্থা করা দরকার ছিল। চাইনিজ টিকার দামটা ফাঁস করলেন কেন? সরকারি অফিসারই তো ফাঁস করেছে, এবং এটা তো কথাই আছে যে কোনো কিছু ফাঁস করলেন কেন? এটাকে জিওপার্ডাইজ করার জন্য। জিওপার্ডাইজ এটা একটা এগ্রিমেন্টের নাম হলো এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু সরকার টু সরকার নন ডিসক্লোজার, আপনি প্রকাশ করতে পারবেন না। এটা ডিসক্লোজটা হলো কিভাবে? মানে দায়টা একজন এডিশনাল সেক্রেটারি করে মানে এটি কি এডিশনাল সেক্রেটারি দায়ী না অন্য কোনো মেকানিজম এখানে ছিল তাকে দিয়ে করিয়ে দেওয়া হয়েছে? আমার ধারণা পুরো জিনিসটার মধ্যে একটা কোহেরেন্টের অভাব ছিল। মানে সামগ্রিকভাবে যে একটা সমন্বয়, সামগ্রিকভাবে যে একটা কমিটমেন্ট, এই জায়গাটা কোথাও একটা ঘাটতি ছিল। তাহলে সেখানে সাংবাদিক রোজিনার দোষ দিয়ে কি লাভ? সাংবাদিক রোজিনা, সেটি তো আমরা প্রতিবাদ করেছি। সেই জায়গায় যদি দেখেন, রোজিনাকে আমি কোনো দোষ দিচ্ছি না। রোজিনা তো ঠিক এই জিনিস বের করতে গেছে এমন তো কোনো প্রমাণ নাই, এবং রোজিনা এই জিনিস বের করে নিয়ে গেছে, তার কাছ থেকে যা কিছু পাওয়া গেছে তার মধ্যে এ ধরনের কোনো জিনিস পাওয়া যায় না। আমার কথা হলো যে টিকা একটা ডিপ্লোমেসি। টিকা আপনি যেখান থেকেই কিনতে যান সেটা একটা ডিপ্লোমেসি। এই ডিপ্লোমেসির বাইরে দেন এর মধ্যেই টিকাকে আপনাকে ম্যানেজ করতে হবে। এবং সেই জায়গার মধ্যে বাংলাদেশ এই একই টিকা আপনি কোন জায়গা থেকে $20 কিনবেন, কোন জায়গা থেকে $5 কিনবেন, আপনাকে সেই মেকানিজমে খেলতে জানতে হবে। বা কেউ আপনাকে এটি হয়তো বিনা পয়সাও দিতে পারে, দেবে। আমেরিকা বলছে যে টিকা দিবে, কিন্তু বাংলাদেশের মৃত্যু হার কম বলে তারা টিকা দিবে না। নিশ্চয়ই ইস্তেকা যাবে, খেয়াল করছেন কিনা? তো আমরা ভাবলাম যে আমরা মৃত্যু হার কি কম দেখিয়ে ফেললাম কিনা, সঠিক মৃত্যু হার দিলে হয়তো পেতাম নাকি। প্রথম দিকে বলা হতো যে মৃত্যু হার বা সংক্রমণের হার বলা হচ্ছে, এখানে গোপন করা হচ্ছে। এগুলা নানা কেমিস্ট্রি, কিন্তু যেমন একটা ধরেন যে 6,80,00,000 ডোজ আমাদের পাওয়ার কথা কোভ্যাক্স থেকে, মানে জাতিসংঘের WHO-র অধীনে, সেটা হিসাব কই আমরা কেন পাচ্ছি না? সেটা তো জুনের মধ্যে আসার কথা। তাহলে এখন কোনো প্রশ্নের আমরা যদি করি যে আমরা যে 6,80,00,000 পাওয়ার কথা কোভ্যাক্সের অধীনে WHO-র, সেই টিকা কোথায়? পররাষ্ট্রমন্ত্রী তো এই প্রশ্ন যদি আমরা করি তাহলে উত্তরটা কোথায়? মানে সবকিছুই কিন্তু আমরা আশ্বাসের উপর আছি, বিশ্বাসের উপর আছি, কিন্তু আমরা সেই জায়গায় হাতে নিয়ে আসতে পারছি। আমি যে কথাটা একটুখানি আপনি ক্লু দিয়ে রেখেছিলাম, আমরা বলছিলাম যে আসলে জীবন বাঁচিয়ে রাখা। তো এই জীবন বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আসলে আমরা কি জীবন বাঁচিয়ে রাখার দিকে গুরুত্ব দিচ্ছি? আমরা আমাদের যে সামাজিক সুরক্ষা খাত, যে খাতের কথা বলা হচ্ছে, সেখানে আমরা কি সেই জায়গাটাকে, যদিও মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি গৃহহীনদের বাড়ি দিয়েছেন, কিন্তু সেইগুলিকে গুরুত্ব না দিয়ে আমরা কি অন্য অন্য জায়গায় বেশি গুরুত্ব দিচ্ছি? আমাদের মেট্রো রেল বা অন্য অন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলিকে, সেগুলিকে গুরুত্ব দিচ্ছি, নাকি আমাদেরকে এই জায়গাটায় যদি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য গুরুত্ব দেওয়া দরকার ছিল বেশি? দেখেন, গৃহহীনদের জন্য যে ঘরগুলো দিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রতিশ্রুতি ছিল এবং তিনি সেটা বাস্তবায়ন করেছেন। এটা অবশ্যই প্রয়োজন। মানুষকে ঘর দিতে হবে, মানুষকে বাঁচতে দিতে হবে, মানুষের আয়ের পথ, এটাই তো সরকারের দায়িত্ব। কিন্তু এই যে করোনাকালীন যে আমরা একটা শব্দ আবিষ্কার করেছে, জীবন জীবিকা, এটা একটা বিমূর্ত শব্দ। এটার কোনো অর্থ নাই কিন্তু আসলে, কারণ পৃথিবীর কোথায় এরকম সমন্বয় হয়নি। প্রথম কথা হলো মানুষের জীবন প্রধান, মানুষের জীবনের চাইতে মূল্যবান আর কিছু হতে পারে না। কিন্তু মানুষের জীবনের চাইতে বড় কিছু চাহিদা
আর কিছু হতে পারে না। মানুষের জীবনের চাইতে বড় আর কিছু জাতীয় মানে চাহিদা প্রাপ্তি হতে পারে না। সুতরাং এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো আমরা আরেকটা বিমূর্ত শব্দ আবিষ্কার করেছি, স্বাস্থ্যবিধি। এই যে একটা স্বাস্থ্যবিধি, এটার ঠিক ঠিকানা কোথায়, এটার কাঠামো কি, এটা কোনটা, এটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার নয়। সুতরাং আপনি এরকম বিবর্ত শব্দ দিয়ে করোনাকে পরাজিত করতে পারবেন না। কারণ হলো করোনা সে খুবই বাস্তববাদী, সে মানুষকে আক্রমণ করে, সে অ্যাকশনে বিশ্বাস করে। আপনার মতো কিন্তু সে নির্লিপ্ততায় বিশ্বাস করে না, সে অ্যাকশনে বিশ্বাস করে। সে অ্যাকশন করছে, মানুষকে মেরে ফেলছে, মানুষকে আক্রমণ করছে। আমার কাছে যেটা মনে হলো যে আমরা 3 দিন 7 দিন নানা ধরনের লকডাউনের মানে প্রস্তুতি নিয়েছি, নানা ধরনের প্র্যাকটিস করেছি। পৃথিবীর কোথাও কি আপনি শুনেছেন যে 7 দিনের লকডাউন? পৃথিবীর কোথাও কি আপনি শুনেছেন যে লকডাউন হবে কিন্তু সবকিছু খুলে দেওয়া হবে? পৃথিবীর কোথাও কি আপনি শুনেছেন যে লকডাউন হলো মানুষ মানুষের সাথে মিশতে পারবে, পরিবহন খোলা থাকবে, মার্কেট খোলা থাকবে, ইত্যাদি? অর্থাৎ পুরো জিনিসটা হলো আমরা করোনার যে স্বাস্থ্যবিধির যেটা মূলত হেলথ প্রোটোকল, সেটাকে আমরা কখনো মানি নাই বলেই এখন কিন্তু আমাদের মধ্যে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে। মানুষ মানছে না, এটা আমরা বলছি। মানুষ কেন মানবে? কারণ আপনি তো মানুষকে মানার কথা বলেন নেই। মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ আপনি যদি দেখেন, দুর্গত মানুষের সাহায্যে প্রথম কে এগিয়ে এসেছিল? মানুষ। সে মানুষকে আপনি ইনভলভ করেছেন? দুর্গত মানুষের সাহায্যে, প্রথম পীড়িত মানুষের সাহায্যে কে এগিয়ে এসেছিল? সামাজিক সংগঠন। বাংলাদেশের সবচেয়ে বড় সাকসেস যেটাকে বলা হয় ফ্যামিলি প্ল্যানিং, সেখানে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছিল রেজওয়ান ভাই? ইমামরা। সামাজিক সংগঠনগুলো, আপনি তাদেরকে ইনভলভ করেছেন। আপনি কোটি কোটি টাকা ব্যয়ে, শত কোটি টাকা ব্যয়ে পর্দা কিনবেন, আইসিইউ কিনবেন, মেশিন কিনবেন, কিন্তু আপনি 4 টাকা দিয়ে কিন্তু কমিউনিটি ইনভলভমেন্ট করতে পারতেন। তরুণ ছেলেদেরকে ইনভলভমেন্ট করতে পারেন, মানুষকে মোবিলাইজ করতে, যে মাস্ক পরেন, স্বাস্থ্যবিধি মানেন। সেটাকে আপনি করেছেন কোথাও থেকে? এতদিন পরে এসে পরশুদিন আমরা শুনলাম একটা কৌশলপত্র প্রণয়ন হয়েছে জনগণকে সম্পৃক্ত করা, সেইটাও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তার অর্থ এত বড় একটা জনস্বাস্থ্য সমস্যায় জনযোগাযোগের কোনো চেষ্টাটাই আসলে ছিল না। সেটাই ছিল সবচেয়ে বড় জায়গা। পৃথিবীর কোথাও কিন্তু আপনাকে হয় খুব কঠোর হতে হবে, কারফিউ টাইপে লকডাউন করতে হবে, এবং মানুষকে যেখানে শতভাগ শিক্ষিত তারাও কিন্তু মানতে চায় না এই লকডাউন, তখন তাদেরকে কিন্তু কারফিউর মতন দিতে হয়েছে। আপনি কোনোটাই করেন না। আপনি লকডাউন দিয়েছেন বাঁশের ভেড়ার, আর হলো আপনি এক ধরনের বিধিনিষেধ দিয়েছেন যেটা কেউ মানবে না। পুরো একটা বড় সময় ছিল, আমরা তো লকডাউন বলি না, সাধারণ ছুটি বলেছি। এই সাধারণ ছুটিটা বেসিক্যালি ছিল সরকারি কর্মীদেরকে ছুটি উপভোগ করার একটা কৌশল মাত্র। জি, নিশ্চয়ই। আমরা শেষ করতে আলোচনাটি যেটি ইস্তেফাকে বললো একটু যোগ করবেন কিনা, সেটি হচ্ছে গিয়ে এই যে বাজেটের মধ্যেও কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল, আমরা দেখেছি অতিমারির 1 বছর হয়ে গেল। সেই অতিমারির মধ্যেও কিন্তু আমরা আমাদের হাসপাতালগুলোকে, বিশেষ করে ঢাকার বাইরে বা চট্টগ্রাম জেলা শহরের বাইরে হাসপাতালগুলো প্রিপেয়ার করতে পেরেছি কিনা। সেই জায়গার মধ্যে সর্বশেষ আপনি যদি দেখেন যে আমাদের যে অবস্থা, আমরা RT-PCR ল্যাব সেটি নাই, সেটিও আমরা বললাম। তো এই যে সংক্রমণ বাড়ছে, এর প্রতিরোধের মধ্যে করণীয় কি? আমরা করোনার বিষয়টা কি এই আলোচনার মধ্যে শেষ করতে চাই। করণীয় হলো যে আপনাকে স্বাস্থ্যবিধি বলেন আর স্বাস্থ্য সচেতনতাই বলেন, এটা বাড়াতে হবে। মানুষকে বাধ্য করতে হবে যে সে যাতে মাস্ক পরে, সে যাতে সামাজিক দূরত্ব, মানে সরকারের নিজের কোনো প্রস্তুতি যদি না থেকে থাকে, সরকার যদি সেই ফ্যাসিলিটেট করতে না পারে, সরকারের তো কোনো প্রস্তুতি নাই আমরা দেখতে পাচ্ছি। আপনি বলছেন যে লকডাউন, অপরদিকে আপনি গণপরিবহন চালু করে দিয়েছেন। গণপরিবহন যখনই আপনি চালু করলেন, আপনি আশা করলেন যে একটা বাসে 20 জন যাত্রী যাবে, যাত্রী যাচ্ছে 80 জন। ভাড়া ডাবল, ভাড়া তো ডাবল দিচ্ছি, কিন্তু যাত্রী কেউ থেমে থাকছে না, ঠেলে ভেঙে চুরে উঠে যাচ্ছে। স্বাস্থ্যবিধি তো নাই। স্বাস্থ্যবিধি কারে কয়? এটা বিমূর্ত। ফলে হচ্ছে যে সংক্রমণ ক্রমে বাড়ছে। দেখেন যে সংক্রমণ বাড়ছে, যে মানুষের মৃত্যু কত বেড়েছে। আপনার আজকে 82 জন লোক মারা গেছে। ইন্ডিয়ায় যেভাবে মারা যাচ্ছিল প্রতিদিন ফুলে পেঁপে, সেরকমভাবে কিন্তু একটা বিপদের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আপনি ঢাকা শহরে কয়জন মারা গেছে তা তো আলাদা করে বলা হয় নাই, জানি না, কিন্তু সীমান্তবর্তী শহরগুলোতে স্বাস্থ্যমন্ত্রী আবার বলেছেন যে এখানে ভয়াবহ স্বাস্থ্য সমস্যা দেখা যতজন করোনায় রিপোর্টেড হচ্ছে, করোনা উপসর্গ তো আরো বেশি। হ্যাঁ,
উপসর্গ তো আরও মারা যাচ্ছে এবং সেখানে তো সেই রিপোর্টেড হচ্ছে না। সুতরাং 82 জনে যে 82 জনই একমাত্র পরিসংখ্যান আমরা রিপোর্টেড, এটা 182 হতে পারে। জি, কথা বলছিলাম করোনা নিয়ে, কিন্তু করোনার মধ্যেই কিন্তু ইউপি নির্বাচনের যে আগামীকালকে সেটি 13টি জেলা 204টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল সোমবার হবে এবং আমরা দেখেছি যে এরই মধ্যে বরিশাল বিভাগের 6 জেলায় 26টি ইউনিয়ন সহ বিনা প্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রতীকে 26 জন চেয়ারম্যান প্রার্থীর তারা নির্বাচনে জয়লাভ করেছেন, নির্বাচিত হয়েছেন বলা হচ্ছে। সেখানে কোনো বিরোধী প্রার্থী ছিল না। তো এই অবস্থার প্রেক্ষাপটে যদি ইশতিয়াক ভাই আপনার কাছে যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে একদিকে করোনার ঢেউ, আরেকদিকে নির্বাচন, আবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাওয়া, তো সামগ্রিক বিষয়টাকে এই মুহূর্তে ইউপি নির্বাচন, এটা কিন্তু আমি বলবো যে নির্বাচন কমিশনের এক ধরনের গোয়ার্তমি। আমি বলবো যে এই নির্বাচনগুলি এই সময়ে মানুষের জীবনের চাইতে তো মূল্যবান আর কিছু নাই। এবং এখন যে ইউনিয়ন পরিষদ বলেন, পার্লামেন্ট বলেন, সেখানে যে প্রতিনিধিত্ব আছে জনগণের, সেটাকে সত্যিকার অর্থে কোনো কিছু ম্যাটার করে কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। ভারতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি যে ভারতে যে পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি এজ ওয়েল এজ দি পার্লামেন্ট নির্বাচনগুলো হয়েছে, সেগুলোকে কিন্তু একটা বড় কারণ হিসেবে দেখা হয়েছে যে সাম্প্রতিক ভারতে যে ব্যাপক হারে করোনা সংক্রমিত হয়েছে এবং মানুষের মৃত্যু হয়েছে। তাহলে ওখান থেকে আমরা কি শিখলাম? আপনার তো মানে সংবিধান অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠতার কোনো অভাব নেই। আপনার মিউনিসিপ্যালিটি বলেন, মানে পৌরসভা বলেন আর ইউনিয়ন পরিষদ বলেন, কোথাও কি কোনো কাজের ঘাটতি হচ্ছে? আপনার তো আমলাতন্ত্র ঠিকই কাজ করছে, নির্বাচিত হোক আর না হোক জনপ্রতিনিধিরা। এই অবস্থার মধ্যে, করোনার মধ্যে এরকম একটা নির্বাচন করতে যাওয়া আমি বলবো যে অত্যন্ত দুঃখজনক। এবং আমি বলবো যে করোনা বিধিকে শিকায় তোলার যদি কোনো দৃষ্টান্ত থাকে তাহলে নির্বাচন কমিশন সেটাই স্থাপন করেছে। মানুষকে দোষ দেওয়ার আগে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। জি, শুনছিলাম। এই প্রসঙ্গে একটু যুক্ত করব যে এনআইডি প্রক্রিয়াকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেবার একটা সুপারিশও দেখেছি, হয়তোবা সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের কাছে যাবার জন্য কথা বলা হচ্ছে। সে আলোচনার আগে যদি আপনি একটু বলেন যে এই যে উপনির্বাচনগুলি হচ্ছে, সেই উপনির্বাচনে এই করোনাকালীন সময়ে আপনি কীভাবে দেখছেন? এবং আমরা 28 জন প্রার্থীকে দেখেছি যে সেখানে নির্বাচিত হয়ে গিয়েছেন অলরেডি। আসলে অর্থহীন এবং ইলেকশন কমিশনের যে অ্যাটিটিউড, চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে নির্বাচন মানুষের জীবনের চাইতে গুরুত্বপূর্ণ। মানে উন্মাদ বললে কম বলা হয়। কিন্তু বেশি দিন নাই তো, আর এত না, কিন্তু এরকম একটা কথা বলা যায় কিনা? ইলেকশন বলেন, যা কিছু আয়োজন বলেন, সবটা মানুষের জন্য, রাইট। সেখানে আপনি যদি বলেন যে মানুষের জীবনের চেয়ে নির্বাচন গুরুত্বপূর্ণ, তাহলে এটা উন্মাদ ছাড়া আর কিছু বলা যায় না, নাম্বার 1। নাম্বার 2 হলো, দেখেন একটা কত বড় দুর্ভাগ্যজনক, যে ছেলেটার বয়স এখন 30 বছর, যে ছেলেটার বয়স 30 বছর বয়সে তো আমরা ভরা যুবক, এবং আমরা অনেক ইলেকশন দেখে এসেছি, সেই 70 সালে ইলেকশন থেকে শুরু করে অনেক ইলেকশন। এইরকম একটা ভয়াবহ ইলেকশন অবস্থা আমরা কখনো দেখিনি। যাদের বয়স 30 বছর, মানে যৌবনের অর্ধেক, জীবনের অর্ধেক, সেরকম ছেলেরা নির্বাচন কাকে বলে জানে না। ছেলেমেয়েরা নির্বাচন জিনিসটা দেখে নাই। নির্বাচন হয়নি বাংলাদেশে, নির্বাচন হয় নাই, তাহলে কি হলো? এইগুলো ফার্স, এগুলো নির্বাচন না। যেমন ধরেন নির্বাচন মানে কি, আপনি একটা ব্যালট পেপার নেবেন, গিয়ে নিজের পরিচয় দেবেন, ব্যালট পেপার নেবেন, নিয়ে আপনি সিল দেবেন, দিয়ে আপনি ভোট দেবেন, এই তো। সেটা কেউ করতে পারে নাই, কেউই তার নিজের ভোট নিজে দিতে পারে নাই। সিল মেরে ভোট দেওয়া হয়েছে, রাতের অন্ধকারে ভোট দেওয়া হয়েছে, আগের রাতে ভোট দেওয়া হয়েছে। ফলে ভোট কি এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আমার সন্তানেরা পেল না। মানে আমার আফসোস সেখানে যে আমার সন্তানরা জানলই না অর্ধেক জীবন পর্যন্ত যে নির্বাচন কাকে বলে। বড় দুর্ভাগ্যজনক। অথচ আমরা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য স্বাধীনতা যুদ্ধ করেছি, কিন্তু আমার সন্তানেরা জানে না নির্বাচন কাকে বলে। তো এই যে দুর্ভাগ্য, এই দুর্ভাগ্য তো এনেছে এইসব আউল ফাউল নির্বাচন কমিশন এরা। আর আপনি যেটা বলছিলেন এনআইডি, দেখেন এনআইডি কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে নির্বাচন কমিশন? অবশ্য যে নির্বাচন কমিশন এখানে থাকা না থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই কথা,
এর কোনো মানে নাই। কিন্তু এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া মানে একটা সংশয়। সংশয়টা কি, যে আপনি যারা আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে এই লোকগুলো আওয়ামী লীগ করে না, তাহলে আপনি এনআইডি ট্যাম্পার করে আপনি তাকে ভোট না দিতে বন্দোবস্ত করতে পারেন, যে না তোমার এটা মেলে না, সো গো ব্যাক। এরকম যে, কারণ নেক্সট ইলেকশনে আপনি রাতের অন্ধকারে করতে পারবেন বা আগের রাতে করতে পারবেন, নাও হতে পারে সেরকম পরিস্থিতি। সুতরাং আপনাকে যদি দেখাতে হয় যে নির্বাচন সঠিক হয়েছে, যার যার ভোট শেষে দিয়েছে, সেরকম হলে এমনভাবে জিনিসটা ট্যাম্পার করতে হবে যাতে মনে হয় যে যে যার ভোট সে দিয়েছে, কিন্তু আপনি আমাকে ভোট দিতেই দিলেন না, আমাকে বললেন তুমি বিএনপি, তোমার নাই, তোমার নাম নাই। জি, দ্যাট ইজ হোয়াট মে হ্যাপেন। জি ইশতিয়াক ভাই, এই যে প্রসঙ্গটি আমরা আলোচনায় তুললাম, সেটি কিন্তু মানুষের মধ্যে কেন এই সংখ্যা তৈরি হবে? সুরক্ষা বিভাগের কাছে যাবে, পৃথিবীর অন্যান্য দেশেও আছে যে এনআইডির যেটি প্রক্রিয়া সেটি। তো যেটি বললেন ডক্টর রেজওয়ান সিদ্দিক, সেটি ছাড়াও কিন্তু বলা হচ্ছে যদি পুলিশ ভেরিফিকেশন লাগে তাহলে পুলিশের আরেকটা জায়গা হবে, এবং চাকরির ক্ষেত্রে সেই ভেরিফিকেশন দিয়ে একজন হয়তোবা অন্য মতের কেউ সেই চাকরি থেকে বঞ্চিত হতে পারে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আসলে যদিও এখন সরকার সবাই কিন্তু এখন দুষবে নির্বাচন কমিশনকে, তিনি ওই যে কক্সবাজারে ভুয়া ভোটার তালিকা তৈরি হয়ে গিয়েছে, রোহিঙ্গারা ভোটার নিয়ে গিয়েছে, সরকার সবাই কিন্তু দুষবে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে এই জায়গাটায় যদি সুরক্ষা বিভাগের কাছে যায়, মানুষের পারসেপশনটা কি হতে পারে? মানুষ কেন এই বিষয়টাকে সমালোচনার জায়গায় নিয়ে আসতে যাচ্ছে? দেখেন, যত বেশি মানবিক যোগাযোগ, অর্থাৎ হিউম্যান কন্ট্যাক্ট, মানুষের সাথে মানুষের যোগাযোগ, অর্থাৎ কাস্টমসের ইন্সপেক্টর আপনার সংস্পর্শে আসলো মানে কাস্টমস শুল্কের জন্য আপনি কিন্তু ঘুষ দিচ্ছেন। ইনকাম ট্যাক্স সেম, তেমনি কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন এবং আদার্স। আপনি একটা ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন, কিন্তু আপনি কিন্তু পুরাটা ডিজিটালাইজ করতে পারলেন না। এই ব্যর্থতা কার? এটা কি জনগণের ব্যর্থতা? জনগণ তো ডিজিটাল হতে চায়। গ্রামের মেয়েরাও কিন্তু এখন তার সন্তানের সাথে ফোনে কথা বলে, ইমোতে কথা বলে, সে তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? 17 কোটি মানুষের দেশে 17 কোটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। আপনি এটা পৃথিবীর কোথায় পাবেন? আপনি এই দৃশ্য আপনি দেখেন। আপনি তার অর্থ হলো আপনি যেই চিন্তা থেকে এটি করেছেন, যে নির্বাচন কমিশন থেকে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনছেন, এখানে কোথাও না কোথাও একটা চিন্তার ঘাটতি আছে বলে আমি মনে করি। প্রথম কথা হলো যে নির্বাচন কমিশনের অধীনে যে কাজটা আপনি দিয়েছেন, সেখানে কি কোথাও কি প্রশ্ন তুলেছে? দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবং সেনাবাহিনী সেখানে আছে। তার অর্থ হলো যে আপনি কোথাও প্রশ্ন তো তোলেন নাই। তাহলে হঠাৎ করে ওই বিভাগ থেকে এখানে আনার প্রয়োজনীয়তা বোধ করলেন কেন? যে কোনো সিদ্ধান্ত জনগণের কাছে প্রকাশ করতে হয়। যদি সুচ্ছ গণতান্ত্রিক সরকার কাঠামো থাকে, শাসন প্রণালী থাকে, তাহলে আপনি জনগণের কাছে সেটা প্রকাশ করেছেন কিনা যে আমি এই কারণে সেখানে আনতে চাই। আমরা দেখলাম নির্বাচন কমিশনের অধীনে যে কর্মচারীরা আছে তারা এটার বিরোধিতা করছে। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে আপনি নিয়ে আসছেন, সেখানে কিন্তু অনেক ধরনের ঘাটতি আছে। আমরা পাসপোর্ট ভেরিফিকেশনে দেখি 100 টাকা হলেও দিতে হয়, ভেরিফিকেশন চার্জ টাকা দিতে হয়। আপনি যে একটা ভেরিফিকেশন প্রসেস রাখলেন, এটা কেন রাখলেন? আপনার একটা ন্যাশনাল আইডি আছে, আপনার একটা মানে অন্য ধরনের পরিচয় আছে, তারপরেও একটা ফিজিক্যাল ভেরিফিকেশন প্রসেস রেখেছেন পাসপোর্ট করতে, এবং এটা রেখেছেন হলো যাতে টাকা দিতে হয়, জনগণকে যাতে ঘুষ দিতে হয়। ঘুষ প্রথার এক্সটেনশন আমি মনে করি এটা। জি, সেক্ষেত্রে তো পাসপোর্টটা তো করছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাহলে সেখানেই যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এই ভোটার তালিকা যদি আপনি ডিজিটাল বাংলাদেশ বলছেন, অথচ ডিজিটালি আপনি একটা পাসপোর্ট করতে পারেন না, নাগরিক হিসেবে আপনার কি অধিকার আছে? আপনি চৌধুরী কিরণ, আপনি এটা আমারে বলেন। আর আরেকটা পারসেপশন তৈরি হয়েছে কিনা আপনারা দুজনে একটু শেয়ার করবেন। সেটা 2014 এবং 2018 ভোট নিয়ে যেহেতু একটা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, অনেকে মনে করেন 14 ভোট একরকম হয়েছে, 18 ভোট আর একরকম হয়েছে। এখন এই এনআইডিটাকে অন্য জায়গায় নিয়ে, অর্থাৎ সরকারের হাতে নিয়ে এই ভোটটাও যাতে আমরা ভোটার আইডি কার্ড চাই নাকি এনআইডি চাই, আচ্ছা সেটি আমাদেরকে এইটা বোধহয় ডিসাইড হওয়া প্রয়োজন আছে। জি, এই আলোচনাটি শেষ করতে চাই যে 2014-18 নির্বাচনকে সামনে রেখে গত যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনকে অন্য কোনো প্রক্রিয়ার জন্য এটি করবার কোনো, আমি তো আমার কথা বলেছি যে আসলে সরকার
আরও আরও স্কুইজ করার জন্য, অর্থাৎ জনগণের ভোটিং রাইটকে আরও স্কুইজ করার জন্য এটাকে ইলেকশন কমিশনের হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসছে। সুতরাং এখানে আর এর চাইতে বেশি আমার কিছু বলার নেই। জি, এবার একটু বাজেটে কালো টাকা সাদা করার যে প্রসঙ্গটি এসছে, বিদেশে অর্থ পাচারের যে প্রসঙ্গটি আমরা দেখতে পাচ্ছি বেশ স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় থেকে কিন্তু এটি ছিল, কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে কিন্তু এটি বাড়ছে, কমছে বলে মনে হচ্ছে না। তো যে বিষয়টি নিয়ে আজকে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটি ছায়া সংসদ হয়েছিল এবং সেই ছায়া সংসদে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান নানা রকম মন্তব্য করেছেন। সেই রিপোর্টটি দেখেই আমরা আমাদের দুজন অতিথির সাথে আলোচনায় ফিরে আসব। দেখে নেই আজকে আমাদের বিশেষ প্রতিনিধির যে রিপোর্টটি এটিএন বাংলা প্রচারিত হয়েছে বাজেটে কালো টাকা সাদা করা বা অন্য অন্য বিষয় নিয়ে, সেই রিপোর্টটি দেখার পর আমরা আলোচনায় ফিরে আসব। রাজস্ব আয় বাড়াতে ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। করোনা মহামারীতে সরকারের ব্যয় যেমন বাড়াতে হবে, তেমনি অর্থ সংস্থান ও তার সরবরাহ বাড়ানোর প্রস্তাব তাদের। রাজধানীতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা শেষে তারা এসব কথা বলেন। এতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সব মানুষের স্বার্থ বিবেচনা করেই বাজেট বাস্তবায়ন করতে হবে। শরফুল আলমের রিপোর্ট। চলতি মাসের শুরুতে জাতীয় সংসদে 2021-22 সালের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। করোনা মহামারীর এই বাজেট নিয়ে এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্টের ছায়া সংসদে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে পক্ষে বিপক্ষে বিতার্কিকরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। বাজেটে সামাজিক সুরক্ষা খাতে অনেক বড় দেখানো হলেও আসলে এটি একটি শুভঙ্করের ফাঁকি। বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। দুর্নীতি প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সর্বক্ষেত্রে যদি আমরা নজর দিতে পারি, তাহলে আমি মনে করি এই বাজেট বাস্তবায়ন করে আমরা আমাদের যে বাংলাদেশের যে জিডিপির হার বৃদ্ধি পাচ্ছে, আমাদের প্রবাসী আয় বৃদ্ধি পাচ্ছে, আমাদের যে $45 বিলিয়ন এখন রিজার্ভ হচ্ছে, এগুলি সবগুলোকে আমরা সম্মিলিত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, বিশাল বাজেট বাস্তবায়নের প্রয়োজন সরকারের অতিরিক্ত আয়। এই জন্য এনবিআর-এর অটোমেশন প্রক্রিয়াকে আরো জোরদার করার পরামর্শ দেন তিনি। পুনর্বন্টনটা যখন আমার যদি করতে হয়, তো তাহলে কিন্তু আমার প্রত্যক্ষ করের জায়গাগুলোতে আমাকে কিন্তু সেটা বৃদ্ধি করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক জায়গায় আমরা কিন্তু এগুলো বাড়াতে পারি। আমি যদি কালো টাকা সাদা এই 10% যদি আমি দিতে পারি, যিনি নাকি দিচ্ছেন এই টাকাটা, তাকে আমি কি সিগন্যাল দিচ্ছি? কালো টাকা সাদা করার সুযোগকে সাধারণ করদাতাদের উপর চাপ ফেলবে বলে মনে করেন তিনি। বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে হারিয়ে বিজয়ী হয় সরকারি বাংলা কলেজ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যে আলোচনাটি আজকে হয়েছিল, আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছেলেমেয়েরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তারা যেটি বলছেন বা ডক্টর মোস্তাফিজুর বলছেন যে প্রতি বছরে গড়ে 50-60 হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমরা 10% বা যে কোনো বিশেষ সুবিধা দিয়ে কালো টাকাকে সাদা করছি, এরপরেও কিন্তু আমাদের টাকা পাচারটা আমরা বন্ধ করতে পারছি না। তো এটা অন্যায্যতা কিনা যারা কর দিচ্ছেন তাদের প্রতি? নিঃসন্দেহে, এবং এটা শুধু অন্যায্য বললে একটা ভুল হবে। দেখেন, যিনি সৎভাবে আয় করছেন তিনি 25% ট্যাক্স দেবেন, 25%, আর যিনি অন্যায্যভাবে দুর্নীতি করে আয় করছেন তিনি 10% দেবেন। এটা অন্যায্য বললে কিন্তু একটা ভুল বলা হবে। এটা কিন্তু সৎ করদাতার প্রতি একটা রাষ্ট্রীয় বিদ্রুপ, তাই না? আপনি রাষ্ট্র থেকে একটা সিস্টেম করছেন সৎ মানুষের প্রতি বিদ্রুপ করা, মানে তাহলে তুমি অসৎ পথে আয় করো, 10% দিয়ে সাদা হয়ে যাও। তার অর্থ হলো যে আপনি কিন্তু সৎ মানুষকে নিরুৎসাহিত করছেন, সততাকে নিরুৎসাহিত করছেন, সততাকে প্রশ্নবিদ্ধ করছেন, সততাকে বিদ্রুপ করছেন কিন্তু আপনি। এটা একটা এই জায়গাটা কিন্তু। সুতরাং এই যে কালো টাকা সাদা করার, এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা বলেন যে কালো টাকা তো হয়েই যাচ্ছে, তাহলে এটাকে কোনো একটা জায়গায় তো না, এই সুযোগ না দিলে তো আবার পাচার যে বেড়ে যাবে, সেটা বলছি। তাহলে শাসন প্রণালীর কোন জায়গায় দুর্বলতা তারা বলুন। আপনার শাসন প্রণালীর মধ্যে কোথাও না কোথাও দুর্বলতা আছে, যে টাকা কালো হয়ে যাচ্ছে, তাহলে আপনি একটা কালো অর্থনীতি লালন করছেন। এটা তো কোনো জায়গায় গ্রহণযোগ্য হতে পারে না। বিদেশি পাচারের ক্ষেত্রে একটা বড় কথা বলা হয় যে 3 ধরনের কাজের মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়। একটা হলো ট্রেড বেসড মানি লন্ডারিং, অর্থাৎ আপনি ইনভয়েস, ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে এটা করছেন।
দ্বিতীয় হলো যে আপনি হুন্ডির মাধ্যমে টাকা পাচার করছেন। 3 নম্বর হলো যে আপনি টাকা পাচার করে কালো টাকা অর্জন করে সেটাকে পাচার করছেন। আপনাকে তো কোনোটাই গ্রহণযোগ্য নয়। তার অর্থ হলো আপনি প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে যে নিয়ম আছে তাতে বিদেশে বাড়ি কেনা, সম্পদ গড়া অথবা বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি কোনো টাকা নিতে পারবেন না, পাচার তো আপনি নিতে পারবেন না। আপনি সর্বোচ্চ 12,000 টাকার ডলার পর্যন্ত আপনি নিতে পারেন। কোনটা? যে আপনার ব্যক্তিগত খরচ, লেখাপড়া এবং চিকিৎসা। ফিনান্সিয়াল সিস্টেমটাও এটাকে বলছে। তাহলে এর বাইরে যারা বড় বড় বাড়ি কিনছে, গাড়ি কিনছে, সেই জায়গাগুলো তো কোনো না কোনোভাবে টাকা পাচার হচ্ছে। বিদেশে গিয়ে যে ব্যবসা বাণিজ্য করছে, পেট্রোল পাম্প করছে, সেটা কিভাবে হচ্ছে? তার অর্থ হলো আপনি টাকা পাচারের একটা জায়গা তৈরি করছেন, টাকা অসৎ পথে টাকা অর্জনের একটা জায়গা তৈরি করছেন। আবার হলো আপনি এমন একটা সিস্টেম করছেন সেই টাকা দেশে বিনিয়োগ হচ্ছে না। দেশে যখন বিনিয়োগের পরিস্থিতি না থাকছে তখন সে বিনিয়োগটা বাইরে করছে, বাইরে টাকাটা নিয়ে যাচ্ছে। বাংলাদেশটাকে আমি একটা বলি ওনারশিপ প্রবলেমে আছে। বাংলাদেশটাকে কেউ ওন করছে না। বাংলাদেশটাকে কেউ নিজের অন্তত নীতি নির্ধারণী জায়গায় যারা আছে, রাজনীতির ক্ষেত্রে যারা বড় ধরনের ভূমিকা রাখার জায়গায় আছে, তাদের অনেকেই, সবাই না, তাদের অনেকেই বাংলাদেশটাকে নিজের দেশ মনে করছে না। সেটাকে মনে করছে এটা একটা টাকা বানানোর মেশিন। সেকেন্ড হোম হলো মালয়েশিয়া, সেকেন্ড হোম হলো কানাডার বেগমপাড়া, অথবা থাইল্যান্ডের নতুন যে মানে কি থার্ড জেনারেশন হোমের জায়গা হচ্ছে, এগুলোকে তারা করছে। ইউরোপ, আমেরিকা এটা হচ্ছে। সুতরাং এখানে আপনার শাসন প্রণালীর দুর্বলতাটা আছে। এবং পররাষ্ট্রমন্ত্রীর কথাই যদি আপনি ধরেন, তিনি বলেছেন যে তিনি একটা সার্ভে করে দেখেছেন, এক সময় মনে হতো রাজনীতিবিদ অথবা ব্যবসায়ীরা, এখন হলো আমলারা সর্বোচ্চ স্থানে আছেন। তার অর্থ হলো আমলারা নীতি নির্ধারণী করছেন, তারা যারা রাজনীতি তারা নীতি নির্ধারণী, ব্যবসায়ীরা আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস। সুতরাং আপনি একটা টাকা পাচারের স্বর্গ রাজ্য গড়ে তুলেছেন। পৃথিবীতে যে সমস্ত দেশ থেকে টাকা পাচার হয়, বাংলাদেশে সেখানে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বলা হচ্ছে। কেন? তার অর্থ হলো যে আপনি যত উন্নয়নের কথা শোনাচ্ছেন, একই সাথে উন্নয়নের সাথে দুর্নীতি শব্দটি অনেক বেশি উচ্চারিত হচ্ছে। যেই শব্দটি অনেক বেশি উচ্চারিত হচ্ছে, টাকা পাচারের ক্ষেত্রে যে কথাটি উচ্চারিত হচ্ছে, আপনি সেটাকে চেক দিতে পারছেন না কেন? বরং আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে, হতাশার সাথে লক্ষ্য করি যে অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন যে তার কাছে নাকি কোনো তালিকা নাই, জনগণের কাছে তিনি তালিকা চান। তাহলে তিনি সেই চেয়ারে বসে আছেন কেন? এটা তো তারই তালিকা প্রণয়ন কথা, অথবা তার কাছে তালিকা থাকার কথা। তার কাছে তালিকা নাই। 2 দিন আগে দেখলাম দুদক বলছে যে কেউ তাকে তাদের তালিকা দিচ্ছে না। তাহলে বাংলাদেশটা তারাই কি পরিচালনা করছে যারা বিদেশে পাচার করছে? এই প্রশ্নটা রাখলাম আমি। জি, ডক্টর রেজওয়ান সিদ্দিক। প্রশ্ন ঠিকই আছে। আপনি যেমন ধরেন, যারা সৎ পথে ট্যাক্স দিচ্ছে, যেটা আপনারা বললেন যে 25% ট্যাক্স দিচ্ছে, তাদের কাছ থেকে 25% ট্যাক্স নেওয়াটা তো অনৈতিক। কারণ আপনি কালো টাকা যদি করতে পারেন, অর্থাৎ ঘুষ, দুর্নীতি, আপনি তো তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন। হ্যাঁ, অনৈতিক, এবং তাদেরকে বিদ্রুপ করছেন। কারণ আপনি 10% যে দিয়ে সে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা সে সাদা করে নিচ্ছে, এটা দ্যাট ইজ ক্লিয়ার। কিন্তু আমি যদি ব্যবসা করি সঠিক পথে, তাহলে আমাকে 25% কর দিতে হবে। এটা আমার প্রতি একটা জুলুম এবং অনৈতিক। ব্যবসা না, আপনি যদি চাকরি করেন, চাকরির আয়ের উপর আপনাকে 25% দিতে হবে। তো অর্থাৎ এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কেন হবে? আপনি যেটা বলছেন যে টাকা তাইলে পাচার হয়ে যাবে যদি আপনি হোয়াইট না করতে দেন, তো পাচার হবে কেন? আপনি ঠেকান, আপনি দেখেন যে কোথায় দিয়ে পাচার। সুযোগ দিলে তো সেটা দেশে থেকে যাওয়ার একটা তবু কিছুটা সম্ভাবনা থাকে। আমি এটা খুব বিরোধিতা করি যারা বলে সুযোগ দিন। তার হলো আপনি শাসন ব্যবস্থার মধ্যে এমন একটা সিস্টেম রাখছেন যারা দুর্নীতি করতে পারে, আবার তাদেরকে সুযোগ দিবেন যারা তারা বিনিয়োগ করতে পারে। পুরোটাই কিন্তু একটা গলদ। এটা তো মানতে হবে যে আপনি তাদেরকে আবার বিনিয়োগ করার সুযোগ দিচ্ছেন। এই লোকটা যে সৎপথে বিনিয়োগ করছে, সৎভাবে বিনিয়োগ করছে, তাকে আপনি চুষে নেবেন। তাহলে সে বিনিয়োগ করবে কেন? সেও তাহলে আপনি এই সৎ লোকগুলোকে অসৎ পথে ঠেলে দিচ্ছেন, যাতে সে অসৎ পথে টাকা উপার্জন করে।
সৎ ব্যবসা ছেড়ে দেয়। তবে এই ক্ষেত্রে আমি এই আলোচনাটা শেষ করবার আমি একটু বেগম জিয়ার চিকিৎসা নিয়ে একটু রজনী সিদ্দিকীকে পেয়েছি, আমরা সেই আলোচনা করব। এখানে আমরা কিন্তু এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি করবার একটা বিষয় রয়েছে। আমরা দেখি যে এনবিআর না, বাংলাদেশ ব্যাংকের অধীনে একটা প্রতিষ্ঠান আছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেটাকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ভূমিকা প্রয়োজন, সেখানে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। ভারত কিন্তু অনেক টাকা ফেরত এনেছে জাতিসংঘের মাধ্যমে সহযোগিতা করে। আমি একটা কথা বলি, ধরেন কানাডাতে আমাদের টাকা বিনিয়োগ হচ্ছে, কানাডা গভর্নেন্সের কথা বলে, আমেরিকা গভর্নেন্সের কথা বলে, সৎ কথার বোধহয়। তাহলে তোমার দেশে আমার দেশ থেকে লুটপাটের টাকা বিনিয়োগ হচ্ছে, তোমাকে আমি কেন প্রশ্ন করতে পারবো না? আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সক্ষমতা থাকা দরকার। তুমি প্রশ্ন করো যে আমার দেশ থেকে লুটপাটের টাকা তোমার দেশে বিনিয়োগ হচ্ছে, তুমি এই টাকা ফেরত দাও। এই বুকের পাটা থাকতে হবে বাংলাদেশকে, আমার কূটনীতি সেই জায়গায় যেতে হবে। জি, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রাজস্ব আয়ের যে আহরণটা, সেই আহরণটার জন্য আমাদের রাজস্ব আয়ের কর্মকর্তারা কিন্তু এখন ভালো ব্যবহার করছে, বিভিন্ন জায়গায় তারা আদায়ের চেষ্টা করছেন। কিন্তু একটা দুঃখজনক বিষয় নিশ্চয়ই আপনারা জানবেন, সেটা হচ্ছে একটা রাজস্ব আয়ের কর্মকর্তাকে যিনি কর দেন তার গাড়িতে কিন্তু যেতে হয় কর আহরণের জন্য, তার ফ্যাক্টরি ভিজিটের জন্য। আমরা জেলা শহরগুলোতে কিন্তু কর আহরণ কর্মকর্তার কোনো আবাসন দেখি না। সেটা তো আমার দেখার বিষয় না, আমি সেটাই বলছি। সেই জায়গাটাতে বলছি রাষ্ট্রকে সক্ষমতা তৈরি করে আমার দেখার বিষয় না। আপনি 3,89,00,00,000 টাকার রাজস্ব টার্গেট দিয়েছেন, সে কেন অর্জন করতে পারলো না? এই জবাবদিহিতা আছে না। সেই জায়গাটা কেন সংশোধিত বাজেট করেন, সেই সংশোধিত টার্গেট রাজস্ব বিভাগ অর্জন করতে পারে না, এই জবাবদিহিতা রাজস্ব বিভাগের কোথায়? আপনি রাজস্ব বিভাগের কর্মকর্তা গাড়ি পেল না, বাড়ি পেল না, তারা তো 300% বেতন বৃদ্ধি পেয়েছে, কেন আজকে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও নেপালেরও নিচে? এই প্রশ্ন করেন আপনি। তো সেই অবস্থার মধ্যে সেই এনবিআর মধ্যেও কিন্তু আপনার বাজেট প্রণালীর ভিতরে সমস্যা আছে, বাজেট কাঠামোর মধ্যে সমস্যা আছে, আপনার অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে সমস্যা আছে। আপনি সেই জায়গাগুলো অ্যাড্রেস না করে একটা ক্ষুদ্র জায়গায় কে গাড়ি পেলো কে বাড়লো এটা অ্যাড্রেস করতে পারবেন না আপনি। জি, আমরা এই আলোচনাটা শেষ করলাম। একটু যোগ করবার কিছু আছে কিনা আমরা একটা সর্বশেষ একটা প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে বেগম জিয়া তো বেশ অসুস্থ ছিলেন এবং তার অসুস্থতার পরে আমরা গতকালকে দেখেছি যে তিনি বাড়ি ফিরেছেন, বাসায় ফিরেছেন এবারকার হাসপাতাল থেকে প্রায় 2 মাস পর সেটা ফিরেছেন। তার চিকিৎসার জন্য 10 সদস্যের মেডিকেল বোর্ড বিদেশ নেবার সুপারিশ করেছে, সেটি নানা কারণে আটকে আছে এবং এখনও বলছে তার পরিবারের পক্ষ থেকে তারা অনুমতি করে তারা বিদেশ নিতে চান। তো ডক্টর রজনী সিদ্দিকী, আপনি যেহেতু সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত না হলেও খোঁজ খবর রাখেন, আসলে বেগম জিয়াকে বিদেশ নিতে বাধা কোথায় বা কি করলে ভালো হয়? আসলে কোনো বাধা নেই। সরকার যদি চায় যে তাকে, আইনেরও তো একটা ভিত্তি থাকতে হবে। সরকারের ভিত্তির অভাব আছে। আপনি কত রকম ধরেন ফাঁসির আসামি, তাদেরকে আপনি তো ছেড়ে দিয়েছেন, কি ভিত্তি? সেটা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। কোনো প্রক্রিয়ার মাধ্যমে নাই, বলে দিলাম যে এটা আর চলবে না, চলছে না। তো সুতরাং সেরকম ভাব সেই প্রক্রিয়াটা চাই না। যেমন ধরেন যে প্রক্রিয়ায় তাকে এখান থেকে বাসা থেকে নিয়ে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, একই প্রক্রিয়ায় তাকে বিদেশে নেওয়া সম্ভব এবং বিদেশে চিকিৎসা করানো সম্ভব। কোনো আমার মনে হয় প্যারোলে আছেন এখন। হ্যাঁ, তিনি তো এখন প্যারোলে আছেন, তিনি তো আমার আপনার মতো স্বাধীন কোনো মানুষ না, উনি তো মুক্ত মানুষ না। মুক্ত মানুষ না। মুক্ত মানুষটা যতটুক মুক্ত হলে তিনি চিকিৎসা করতে পারবেন ততটুক মুক্ত করে দেন, প্যারোলের আওতাটা বাড়িয়ে দেন। কিভাবে? উনি এবার কেয়ারে কিভাবে চিকিৎসা নেন? ওনার তো বাসায় থাকার কথা বন্দি অবস্থায়, উনি চিকিৎসা নিলেন কিভাবে? সরকারের অনুমোদনের মাধ্যমেই তো নিয়েছেন, সে অনুমোদনটা এক্সটেন্ড করলেই হয়। তো সুতরাং সেটা হলো সদিচ্ছার ব্যাপার। আপনি অনেক প্রভাবশালী ব্যক্তির ভাই বলে সে খুনের আসামি, তাকে তো আপনি ছেড়ে দিয়েছেন। তো কিন্তু উনি তো খুনের আসামি না, এবং উনি না কোনো টাকা আত্মসাৎ করেছেন তেমন। সেটাই তো এখানে বলা হচ্ছে যে আর্থিক বিষয়টার কারণের জন্যই তো তিনি এখন প্যারোলে আছেন বা তাকে প্যারোলে উনি মুক্ত আছেন এরকম কথা আমি শুনি নাই, আমার জানা নাই। ওনার চিকিৎসার জন্য ওনাকে এই সুবিধা দেওয়া হয়েছিল যে উনি এবার কেয়ারে ভর্তি হবেন, উনি দিয়েছেন। সেটা যদি সরকার চায় তাহলে সেটা বিদেশ পর্যন্ত এক্সটেন্ড করা। তাহলে যদি এখন তিনি বিদেশ যেতে না পারেন চিকিৎসার জন্য, যদি তার মেডিকেল বোর্ড বলছেন, তাহলে কি করবে বিএনপি বা তাদের? কি করবে তা আমি জানি না, সেটা হয়তো বড় আন্দোলন করতে হবে বা কিছু, সেটা বিএনপির বিষয়। আমার কথা হলো যে চিকিৎসা করতে দিলে দোষ কি? এমন কি উনি
বাংলাদেশের একেবারে বাংলাদেশের গভর্নেন্স চিকিৎসা কোথাও কি কোনো সরকার দুর্বলতা উল্টায় আছে? দেবেন একদম। উনি যদি দেশের বাইরে যান চিকিৎসার জন্য, গিয়ে সরকারটা একদম তল থেকে ধরে উল্টায় ফেলে দেবেন নাকি? তা তো করতে পারবেন না। বা সেরকম কোনো শক্তি বিএনপির এই মুহূর্তে নাই যে খালেদা জিয়া বিদেশে গেল আর আওয়ামী লীগ সরকার পড়ে গেল, এরকম শক্তি বিএনপির নাই এখন। সুতরাং খালেদা নাই বলে আপনি মনে মানবিক করছেন যে- কারণেই খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা করে আসার সুযোগ দেওয়া উচিত বলে। জি, ইসলাম একটু যোগ করবেন কিনা যে আসলে খালেদার চিকিৎসা নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং তার পরিবারের পক্ষ থেকে বারবার বলছেন যে তারা সুযোগ পেলে তারা বিদেশ নিয়ে যাবেন এবং সেই সুযোগটা দিয়ে একটি প্রেসিডেন্স তারাও বলবার চেষ্টা করেছে, ইতিপূর্বে এরশাদের আমলে সেটি করেছিল। না দেখেন, বেগম খালেদা জিয়ার একটা সুচিকিৎসা হোক, এটা সকলেরই চাওয়া এবং আমরা সেটাই চাই। এবং তিনি অসুস্থ হয়েছেন, করোনা আক্রান্ত হয়েছেন এবং তিনি হসপিটাল যে সৃষ্ট যে ভাইরাস হয় সেটা থেকে মুক্ত থাকার জন্য আবার বাসায় ফিরেছেন। কিন্তু আমি একটা জিনিস অন্য জায়গায় যাই, দেখেন ওনাকে বাইরে নিতে গেলে কী ধরনের আইনি জটিলতা আছে অথবা আইনি সুযোগ আছে সেই নিয়ে আমার কোনো জ্ঞান নেই, সুতরাং আমি বলতে পারবো না। কিন্তু দেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন বা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আজকে দুঃখজনকভাবে এই কথাটা বলতে হয় যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। তাহলে তিনি প্রধানমন্ত্রী থাকার সময় কি সিস্টেম বাংলাদেশে করলেন যে তার চিকিৎসা বাংলাদেশে হবে না? অথবা এখন যারা ক্ষমতায় আছেন তারা এমন কি সিস্টেম করলেন যে তাদের চিকিৎসার জন্য বাংলাদেশে কোনো সিস্টেম না, যে তাদেরকে সর্দি কাশির জন্য বাইরে যেতে হবে? তার অর্থ হলো যে আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় থাকেন তারা মানুষের কথা কখনো কল্পনা করেন না, সাধারণ মানুষের ভাবনা কখনো ভাবেন না। যদি ভাবতেন তাহলে বাংলাদেশে একটা উন্নত চিকিৎসার কথা ভাবতেন, যে বাংলাদেশের যে কোনো নাগরিকের মতন প্রধানমন্ত্রীর চিকিৎসাও বাংলাদেশে হবে। ভারতের প্রধানমন্ত্রী কি বাইরে যান চিকিৎসার জন্য? জানা নাই, যান না। আমরা ভারত যাই, আমরা ভারত যাই। তাহলে এই ব্যর্থতা বেগম জিয়ার, এই ব্যর্থতা বেগম খালেদা জিয়ার চিকিৎসা যারা চাচ্ছেন তাদের, একই সাথে এই চিকিৎসা বর্তমান ক্ষমতাধর যারা আছেন তাদের প্রত্যেককে আমরা মানুষকে উপেক্ষা করেছি, মানুষকে অবজ্ঞা করেছি, চিকিৎসা ব্যবস্থাকে সেই জায়গায় তাই নিতে পারিনি। কখনোই আমরা ভাবি নাই এদেশের বড় লোকরা সর্দি কাশি হলে সিঙ্গাপুর চলে যায়, ব্যাংকক চলে যায়, মালয়েশিয়া চলে যায়, ইংল্যান্ড চলে যায়। কেন যায় এই প্রশ্ন করা প্রয়োজন। কেন তোমরা সংসদ সদস্যরা, মন্ত্রীরা যারাই যাবে তাদেরকে প্রশ্ন করা উচিত, তোমরা মানুষকে অবজ্ঞা করে বাইরে চিকিৎসা নিতে যাচ্ছ, তার অর্থ হলো তোমরা এদেশে মানুষের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পারো নাই। এই জবাবদিহিতা বেগম জিয়াকেও করতে হবে, এখনকার যারা ক্ষমতা আছে তাদেরকেও করতে হবে। যতদিন এই জবাবদিহিতা না আসবে ততদিন পর্যন্ত আমরা একটা রাজনৈতিক তর্ক করব, কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি করতে পারবো না। তো সেই ক্ষেত্রে যেটি আপনি বলছিলেন, যারা ক্ষমতাসীন বা যারা অর্থবিত্তের মালিক তারা বিদেশ যাচ্ছেন, চিকিৎসা করছেন, কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নতির যে প্রক্রিয়াটা বললেন, বেসরকারি হাসপাতালে দেখেছেন যে করোনার সময় কিভাবে হু করে প্রচুর বিল আদায় করে নিয়েছে এবং মধ্যবিত্তরা একেবারে নিঃস্ব হয়ে গেছে, যে পরিবারে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গিয়েছে বা হাসপাতালে ভর্তি ছিল, আইসিইউতে ছিল। সমস্ত সরকারি হাসপাতালগুলির কি অবস্থা এখন? শাসন প্রণালীর ব্যর্থতা, রাষ্ট্রীয় ব্যর্থতা। বেসরকারি হাসপাতাল কেন মানুষের গলা কাটবে আর সরকারি হাসপাতালে কেন চিকিৎসা থাকবে না? এটা ব্যর্থতা। আমি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কাছে সেই জবাবটা চাই একজন সাধারণ নাগরিক হিসেবে। কই ইন্ডিয়ার রিলায়েন্সের অনিল আম্বানি তো চিকিৎসার জন্য আমেরিকা যায় না? কই রতন টাটা তো আমেরিকা যায় না, সে তো ওখানে চিকিৎসা করে। তাহলে আমার দেশের বড় লোকদের কেন বাইরে যেতে হবে? আমার দেশের রাজনৈতিক নেতৃত্বের কেন বাইরে যেতে হবে? তার অর্থ হলো আমরা এই রাষ্ট্রটাকে মানুষের রাষ্ট্র করতে পারি নাই। জি, আমি যেটা বলছিলাম যে করোনা চিকিৎসার কথা, খালেদার প্রসঙ্গেই কিন্তু এই প্রসঙ্গে চলে আসছে যে ইশতিয়াক ভাই একেবারেই স্পষ্টত বললেন এটা সকলেরই ব্যর্থতা, শুধু আওয়ামী লীগ বিএনপি নয়, সেই পরম্পরায় সকলের ব্যর্থতা। এবং আমরা যে বেসরকারি হাসপাতালগুলো সেগুলি গলা কাটছে আর সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা পাওয়া যাচ্ছে না। সে অবস্থার প্রেক্ষাপটে করোনার যে চিকিৎসার দেখেছেন, আমরা খবরে দেখেছি যে বড় বড় তারকা হাসপাতালগুলোকে বা নর্মাল যে হাসপাতালগুলোকে ভর্তি করেছে, প্রচুর টাকা বিল দিয়ে কিন্তু নিঃস্ব হয়েছে অনেক মধ্যবিত্ত পরিবার এই চিকিৎসা নিতে গিয়ে, অথবা মৃত্যুবরণ করে, যেটাই ঘটেছে। তো
এটিকেই সরকারের পক্ষ থেকে করা হবে কিনা, একটা সময় আসবে কিনা ইশতিয়াক ভাই, যদি আপনারা দুজনেই আলোচনায় যুক্ত হন, যে একটা গণশুনানি করা যাবে কিনা, কোন কোন হাসপাতালগুলো এই ধরনের রোগীদেরকে, মানুষদেরকে অসহায় অবস্থায় তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছে, এই করোনার যখন প্রভাব কেটে যাবে একটা গণশুনানি করে তাদেরকে সেই গণশুনানির সামনে হাজির করা যাবে কিনা। যাবে না কেন, যে করাই উচিত। আপনি ধরেন দেখেন রে ভাই, ডান্ডার উপরে কোনো কথা নেই। এরশাদ আমলে তালিকা করে দিল যে এই হবে রেট, এই টেস্টের এই রেট, এই টেস্টের এই রেট, বড় করে টাঙায় রাখো হাসপাতালের সামনে। সব বেটায় তো টাঙায় রাখছে, তখনও তো প্রাইভেট হাসপাতালে ছিল, সবাই টাঙায় রাখছে, এবং এর উপরে 1 পয়সা বিল বেশি নেয় না কেন? তখন তা না হলে যে ডান্ডা পড়তে পারে পাছায়, তো সেই কারণে এগুলো মানা হয়েছে। তো সুতরাং আপনি শক্তি প্রয়োগ করেন, যে মানে নাই তোয়াজ করেন কেন? কারণ এর মধ্যে সরকারি দলের লোকদের শেয়ার রয়েছে, হাসপাতালগুলোতে সরকারি দলের লোকদের হাসপাতাল রয়েছে। ফলে ওই পীর হাবিবুর রহমান লিখছিল যে নাসিম ভাই আপনি তো এই হাসপাতালে মারা যাচ্ছেন, কি নতুন একটা হাসপাতালে, স্পেশালাইজড হাসপাতালে মারা যাচ্ছেন, কেন একটা ভালো হাসপাতাল করে যেতে পারেন নাই? আপনি সরকারি হাসপাতালে ভর্তি হন নাই কেন? আপনি কেন এখানে এসে ভর্তি হয়েছেন? এর জবাব কিন্তু কেউই দিতে পারবে না, না নাসিম, না বিএনপির মন্ত্রী, না আওয়ামী লীগের মন্ত্রী। সুতরাং সেই ব্যবস্থা করতে হবে, জবাবদিহির আওতায় অবশ্যই আনতে হবে। আপনার খুশি যে 10 মিনিট অক্সিজেন দিয়ে 1 লাখ টাকা বিল করে দিলাম, এই ব্যবস্থা। একটা অক্সিমিটার 1800 টাকা দাম, আপনি 30,000 টাকা বিল করছেন প্রাইভেট হাসপাতালে। অক্সিজেন তো দেয়ও নাই, সেখানেও কিন্তু বিল করে দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে, হয়তোবা তার আইসিইউ, কোন ধরনের আইসিইউ ঢুকে দিল কেউ জানে না, কারণ করোনা ইউনিট ঢুকা নিষেধ, এবং সেই জায়গার মধ্যে আপনি মিনিটে 85,000 টাকার বিল করেছে, এরকম নজির আছে। তো সেই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? আমরা যে উত্তরণের উপায় শাসন ব্যবস্থায় গণতন্ত্র আয়ার, এটাই হলো সবচেয়ে বড় মানুষের বিবেচনা। রাষ্ট্রটা তো মানুষের, মানুষকে আপনি কত বেশি বিবেচনায় নিয়েছেন সেটাই কিন্তু সবচেয়ে বড় বিবেচনা। জি, শেষ করতে চাচ্ছি, মানে সেটাই হলো বড় কথা, যে আপনি প্রথম কথা হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে, সে যেই হোক, সরকারের লোকই হোক, সরকারের লোক না হোক, ব্যবসায়ী হোক, যেই হোক, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং যেমন ধরেন একটা টেস্ট, আপনি সেম রেজাল্ট আসে, আপনি একটা ধরেন ল্যাবেই আপনি একটা টেস্ট করালেন, এর দাম 600 টাকা, সে একই টেস্ট আপনি এমনি সেনাই করালেন, দাম 150 টাকা, রেজাল্ট সেম। ওয়াই? তাহলে আপনি এর একটা সুরাহা তো করতে হবে। কে করবে? সরকার করবে। আচ্ছা, আমরা তিনজনই তো কোথাও না কোথাও বাইরে গেছি, পৃথিবীর নানা দেশে গেছি। পৃথিবীর কোথাও এত ডায়াগনস্টিক সেন্টার দেখছেন? না। পুরো চিত্রটা এখানেই প্রকাশিত। একটা উল্লম্ফন, একটা উচ্ছৃঙ্খলতা, একটা দানবীয় আচরণ, এবং একটা ইংরেজিতে যেটাকে বলে রেঞ্জ সিকিং কালচার, চাঁদাবাজির সংস্কৃতি আমাদের মেডিকেল স্বাস্থ্য খাতের কথা যেটি বলছিলেন। জি, আমি দুজনকে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে বলতে চাই, আসলে এই রাষ্ট্রটা মানুষের জন্য এবং মানুষের কল্যাণের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে, এবং সেই কারণে বিশেষ করে যেহেতু জীবন বাঁচানোর তাগিদ এখন সবচাইতে বেশি, আমাদের সরকারি বেসরকারি যে হাসপাতালে হোক না কেন, আমাদের মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং যাতে উচ্চবিত্তই হোক আর মধ্যবিত্তই হোক নিম্নবিত্তই হোক, যেই হোক না কেন, যাতে স্বল্প মূল্যে এবং সুলভে চিকিৎসা পেতে পারে, সে প্রত্যাশা করে আমাদের আজকের এই মুক্তমত অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমি আজকের অনুষ্ঠান অতিথি ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং সৈয়দ ইশতিয়াক রাজা, দুজন সিনিয়র সাংবাদিক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আমাদের সাথে আপনাদের আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।